ওকে, আমাদের ক্লাসটা শুরু হয়েছে, তোমরা জয়েন করতেছো। সো যারা জয়েন করতেছো, কাজ তো দুইটা জানা আছে না। লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দিবা। হ্যাঁ, অলরেডি হচ্ছে একজন দিয়ে দিছে। আর আরেকজন বলে দিছে সব ঠিক আছে, লেখা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তো আমরা শুরু করি। তো তোমরা বলছিলা যে গত দিনের হোমওয়ার্কের 4 নাম্বারটা যেন আমি সলভ করে দেই, তো ওইটা দিয়ে শুরু করব। আজকে বেসিক্যালি আমরা সলভিং ক্লাস করব, মানে অনেকগুলো প্রবলেম দেখব যে প্রাস থেকে কিভাবে প্রবলেম হইতে পারে। সব রকমের প্রবলেমগুলো হচ্ছে আমি সলভ করে দেখাবো আজকে কিভাবে হবে। তো হোমওয়ার্কের 4 নাম্বারটা দেখি আগে, প্রবলেমটা বের করতেছি। আচ্ছা, তো প্রবলেমটা ছিল, একটা চিত্র দেওয়া ছিল, সৃজনশীল প্রশ্ন আর কি। যে এটা যেখান থেকে দিছিলাম, এটা হচ্ছে তোমার 2017 সালের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, তো ওইখান থেকে নেওয়া। প্রশ্নটা হচ্ছে তোমার একটা প্রাসকে এভাবে ছুঁড়ে মারা হয়েছিল। তো ছুঁড়ে মারলে এটার গতিপথ হয়তো এইভাবে গিয়ে ফাইনালি এইভাবে নেমে আসে। তো একটা পয়েন্ট বলছিল, এরকম একটা পয়েন্ট, এটা হচ্ছে পি এক্স ওয়াই। আর এই পয়েন্টের জন্য ওয়াইটা দেওয়া ছিল, ওয়াই মানে উলম্ব উচ্চতাটা, এটা বলা ছিল 0.64 মিটার। 0.64 মিটার। তো এই কোণটা বলা ছিল থিটা। আর এই আদিবেগ ভি নটটা কত, ওরা ভি নট বলে, আমরা ইউ বলি, একই জিনিস। তো এটা কত বলা ছিল না। তো এই প্রশ্নটাতে মানে একটু ইনফরমেশন গ্যাপ আছে। মানে আমি ঘ নাম্বারে বলছিলাম যে যদি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তা এটার সাথে তুমি এটা অ্যাড করে নেবা যে যদি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং ভি নট ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড হয়। যদি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং ভি নট ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড হয়, তবে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা ছিল মূলত প্রশ্ন। আচ্ছা, তো এখন দেখো, আমাদের ভি নটের মান যদি 20 মিটার পার সেকেন্ড হয়, থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পি বিন্দুর স্থানাঙ্ক মিনস হচ্ছে এই বিন্দুর জন্য এইটুকু, এক্স এর মান কত, ওয়াই এর মানটা তো দেওয়াই আছে। সো আমাদের মেইনলি টার্গেট থাকবে এক্স এর মানটা বের করা। তো এক্স এর মান আমরা কিভাবে বের করব, এখানে যেহেতু ব্যাগটা ভি নট আকারে দেওয়া আছে, মানে এটা আদিবেগ, ভি নটটা হচ্ছে আদিবেগ। তাহলে আমরা জানতাম ইউজুয়ালি ফর্মুলাটা ছিল, এক্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। আমরা গতদিন কিন্তু শিখছিলাম কিভাবে এক্স বের করতে হয়। এক্স সমান হচ্ছে কি, এক্স মানে আনুভূমিক উপাংশ, আনুভূমিক দূরত্ব, আনুভূমিক সরণ। তাহলে ব্যাগটাও নেওয়া লাগবে কি, আনুভূমিক ব্যাগ। তাহলে এটা যদি ভি নট হয়, এই কোণটা যদি থিটা হয়, এখানে আমরা ইউ কজ আলফা লিখবো না, না লিখে কি লিখবো, এটার মতো করে লিখবো। তো এটার মতো করে লিখলে ইউর জায়গায় আমরা লিখবো এখানে ভি নট, কজ আলফার জায়গায় এখানে লিখবো কজ থিটা ইন্টু টি। তো আমাদের এটা বের করতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমরা ভি নট এখন তো দেওয়া আছে বুঝলাম, কিন্তু টি জানা নাই, তো টি এর মানটা বের করে নেওয়া লাগবে। তো টি এর মান তুমি বের করবা কিভাবে, দেখো তোমার কিন্তু ওয়াই এর মান জানা আছে। তো যদি তোমার ওয়াই এর মান জানা থাকে, তুমি লিখতে পারবা ওয়াই ইজ ইকুয়াল টু, উলম্ব বরাবর যখন ব্যাগ বের করি আমরা, তখন কি লিখবো, ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার ভি নটের মান তো দেওয়া 20, তুমি এখানে বসাই দিবা 20 ইন্টু ওয়াইয়ের মান তো দেওয়া 0.64, সাইন থিটার ভ্যালু বলছি 30 ডিগ্রি, টি মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 টি স্কোয়ার।
তো এখন দেখো এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। এদিকে আমরা পাবো হচ্ছে তোমার 4.90 স্কোয়ার, সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি আর কি, মাইনাস এখানে sin 30 মান হাফ, হাফের সাথে এটা গুণ হয়ে যাবে 10, 10t প্লাস 0.64 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা 9-10 দ্বিঘাত সমীকরণ সলভ করা শিখছো, ইন্টারমিডিয়েটও আছে দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয়, অথবা ক্যালকুলেটর চেপেও কিন্তু এই দ্বিঘাত সমীকরণের মানটা বের করে ফেলা যায়। ক্যালকুলেটরে মোডে যাবা, ইকুয়েশনে যাবা, ইকুয়েশন থেকে গিয়ে তুমি এরকম একটা সমীকরণ সিলেক্ট করবা, সেখানে এক্স স্কোয়ারের সহগ এটা দেবা, এক্স এর সহগ এটা দেবা, চলকটা এটা দেবা, দিলে তোমার টি এর মানগুলো কিন্তু বলে দেবে। তাহলে এখান থেকে তুমি দুইটা টি এর মান পাবা, একটা ধরো টি1 পাইলা আর একটা হচ্ছে টি2 পাবা। তো প্রশ্নটা হচ্ছে দুইটা মান কেন পাইলাম? দুইটা মান পাওয়ার রিজন আছে। সেই টি এর মান দুইটা মানের জন্য তোমার এক্স এর মানও তো দুইটা হবে। তো এক্স এর মানও তুমি আসলে দুইটাই পাবা এখানে। তো এক্স এর মান টি1 টি2 এর মানটা কত আসে তোমাদের যদি জানা থাকে কমেন্টে একটু বলে দিও। টি1 টি2 এর মান কত আসে, যদি কেউ করছো এরকম যদি জানা থাকে তাহলে একটু বলে দিও টি1 টি2 এর মানটা কত। আচ্ছা দেখো, তাহলে আমি এই প্রশ্নটার উত্তর দিই, টি এর মান কেন দুইটা আসলো ভাইয়া। রিজনটা হচ্ছে দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে উলম্ব উচ্চতা কত 0.64। তো এই পাশের কিন্তু আরো একটা জায়গা আছে যেখানে উলম্ব উচ্চতাটা 0.64 থাকবে, জায়গাটা কোনটা? এই জায়গাটা। এখানেও এর উলম্ব উচ্চতা 0.64ই কিন্তু হবে। খেয়াল করে দেখো, একটা প্রাস যত দূর উপরে উঠে আবার এটা নেমে আসে না, তাহলে উপরে ওঠার সময় ওর উলম্ব উচ্চতা এটা, নেমে আসার সময়ও ও সেম এই উচ্চতায় আসবে না একবার? অবশ্যই আসবে। তাহলে এইখানে একটা উলম্ব উচ্চতা যেমন আমরা পাবো, তাহলে এই উলম্ব উচ্চতার জন্য এই পর্যন্ত আসতে সাপোজ কথার কথা সময় লাগে 3 সেকেন্ড, এরপরে যখন 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড পরেও সে কিন্তু আবার এই একই উলম্ব উচ্চতায় আসবে। হ্যাঁ, তো উলম্ব উচ্চতা দুইটা একই হবে, হওয়ার কারণে টি এর মান পাবো দুইটা। সো এই টি এর দুইটা মানের জন্য আমরা এখানে এক্স এর মানও পাবো দুইটা। তাহলে আমরা কোন মানটা নিব? হ্যাঁ, তাহসিন ও উত্তর দিয়ে দিছে টি1 এর ভ্যালু একটা আসে হচ্ছে 1.97, আরেকটা আসে হচ্ছে 0.067। তো কথা হচ্ছে আমরা কোনটা উত্তর হিসেবে নিব। তো দেখো, এই দুইটা দেখে কিন্তু বোঝা যায় 0.067 মানে কি আগে, 1.97 মানে কি একটু পরে। তার মানে এই সময়টা লাগছে এই জায়গায় থাকতে, এরপরে এই জায়গায় যাইতে আরেকটু বেশি সময় লাগবে না? তো বেশি সময়টা কোনটা? এইটা, তাই না ব্যাপারটা? মানে এই উচ্চতায় তো আছে, উঠার সময়, নামার সময় আবার সেম উচ্চতায় আসবে না? তো যদি আসে তাহলে উঠার সময় আমরা একটা টি পাইছি যে এই উচ্চতায় থাকতে টি এর মান হচ্ছে এইটা, তাহলে এইটা কম, তার মানে আগে এইখানে যখন থাকবে তখন কিন্তু সময়টা কম লাগবে, এখানে গেলে কিন্তু একটু বেশি সময় লাগবে। তাহলে এইখানে যখন ওর উচ্চতা 0.64 মিটার, তখন সময়টা কম, সময়টা এইটা, এই সময়টা আমরা নিব। আর পরবর্তীতে টি1 যখন এই সময়টা একটু বেশি একটু বড়, তখন হচ্ছে এই পয়েন্টের জন্য। হ্যাঁ, তো এই পয়েন্টের মানে পরের যে সময়টা বড় সময়টা, এই পয়েন্টে আইসো যখন উচ্চতা 0.64 মিটার হয় তখনকার সময়টা। তা আমাদের দরকার কোনটা বলো? আগেরটা, যে উপরে উঠতে 0.6 মিটার যখন থাকে ওর তখনকার সময়টা কত, এটা কিন্তু আগের সময়টা। So আমাদের এই সময়টা নেওয়া লাগবে। তোমার অসুবিধা নাই, তুমি চাইলে দুইটার জন্য এক্স এর মান বের করে দেখাবা। তাহলে এক্স সমান সমান তুমি একবার এটা ধরে পাবা, বসাই দিবা 20 cos 30 ইন্টু টি1 এর মান বসাই দাও এটা 1.97, আবার বসাও এক্স সমান সমান 20 cos 30 ইন্টু এই ভ্যালুটা বসাও 0.067। তাহলে এখান থেকে তুমি হচ্ছে এক্স এর মান পাবা। তাহলে এক্স এর কোন স্থানাঙ্কটা তুমি নিবা যেটা আগে আছে, মানে এক্স এর তো এখানে দুইটা মান পাবা, এই দুইটা মানও কত হবে তুমি চাইলে কিন্তু বের করে ফেলতে পারো। সাপোজ কথার কথা যে এক্স এর এই মানটা হইলো তোমার 1.5, এই মানটা হইলো 2, তাহলে কোন মানটা আমরা নিব বলো? এক্স এর এই মানটা 1.5, এই মানটা বলতে কিন্তু এইটুকু, যখন ওর উলম্ব উচ্চতা এইখানে থাকে তখন কম মানটা। আবার উলম্ব উচ্চতা কিন্তু শুধু এইখানেই 0.64 না, এখানেও তো 0.64। তো তখনকার আনুভূমিক স্বর্ণ হচ্ছে 2। আমরা কোনটা নিব, পরেরটা নাকি আগেরটা? আগেরটা নিব। সো এক্স এর যে দুইটা মান পাবো, দুইটা মানের মধ্যে ছোট যে মানটা, ওই মানটা আমাদের নেওয়া লাগবে। এখানে 1.5ই আসবে এরকমটা না, কত আসে তোমরা ক্যালকুলেশন করে বলবা, এখানেও একটা মান আসবে। সো যে মানটা, এটা সম্ভবত বড় হবে, এটা 1.97 সাথে গুণ হয়েছে, এটা বড় হবে, আমরা ছোট মানটা নিব, যে মানটা ছোট ওইটাই হবে এক্স এর এই বিন্দুতে স্থানাঙ্ক। তাহলে এক্স এর মান পেয়ে গেলে ওয়াই এর মান তো অলরেডি জানা আছে, তাহলে আমরা বলতে পারবো পি এক্স ওয়াই মানে পি বিন্দুর স্থানাঙ্ক সমান এক্স এর যে মানটা পাবো 0.64। এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নটার উত্তর। বোঝা গেল? x1 আসে আজমির ও উত্তর দিয়ে দিছে, x1 আসে 1.971, আর একটা আসে হচ্ছে 0.066।
0.066, তো উত্তর হবে এখানে 0.066 কমা 0.64। বুঝা গেছে আমার কথা? আশা করি বুঝছো। এরপরেও যদি না বুঝো প্রশ্ন কইরো কমেন্টে, উত্তর দিয়ে দিব। তাহলে এটা ছিল হোমওয়ার্কের প্রবলেমটা, আমরা সলভ করে দেখাইলাম। এরপরে আমরা যেটা দেখব, আরো কয়েকটা প্রবলেম আজকে আমরা শিখব, ফুটবল রিলেটেড, ক্রিকেট রিলেটেড, এই টাইপের কিছু প্রবলেম আমরা দেখব। আমি একটু বের করি। তো এটা বুঝছো কিনা কমেন্টে জানাও। ও আচ্ছা, আজমির বলছে টি এর মান এটা। আচ্ছা, টি এর মান এটা। তো এক্স এর দুইটা মান আমি দেখতে পাচ্ছি। সাদিয়া ইসলাম ফারিয়া ও তো দিছে এক্স এর দুইটা মান, একটা আসে 34.21 আর একটা আসে 1.16। 1.16, তাহলে আমরা ছোট মানটা নিব। ছোট মানটা হবে এক্স এর এই বিন্দুতে স্থানাঙ্ক। সো এটা 1.16 কমা 0.64। সো তুমি এবার বসাই দিবা, এক্স এরও দুইটা মান পাবা, টি এর দুইটা মানের জন্য এক্স এর দুইটা মান পাবা, দুইটা মানের মধ্যে ছোট মানটা নিবা, ছোট মানটা নিয়ে এখানে বসাই দিবা। কেন ছোট মানটা নিবা বুঝছো তো ব্যাপারটা? কারণ 0.64 এই বিন্দুতে যেমন থাকবে, এটা ওঠার সময় নামার সময়ও একটা বিন্দুতে উলম্ব উচ্চতা 0.64 হবে। তো ওই জায়গাটুকু আমরা নিছি যে উলম্ব উচ্চতা যখন 0.64 মিটার, তখন আনুভূমিক দূরত্বটা কত, প্রথম আনুভূমিক দূরত্বটা। এখানেও একটা আনুভূমিক দূরত্ব পাবো, ওইটা না, আমাদেরকে প্রথমটা বের করতে দিছে। সো আমরা এখান থেকে এক্স এর ছোট মানটা নিব, আর ওয়াই এর মান তো অলরেডি জানা আছে। সো এটাই হবে পি বিন্দুর স্থানাঙ্ক। বুঝা গেল? আচ্ছা, সো হোপফুলি এটা বুঝে ফেলছো। আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। সামনে এখন আমরা যেটা দেখব, আমরা বিভিন্ন রকমের কেস দেখব, ফুটবল সংক্রান্ত একটা দেখব, ক্রিকেট সংক্রান্ত একটা দেখব। তো আমি হচ্ছে প্রশ্নটা করি। এখান থেকে কিন্তু আরো মজার মজার প্রবলেম হইতে পারে। আচ্ছা, তো এখন একটা ক্রিকেটের প্রবলেম আমরা সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে, আমি একটু সংক্ষেপ করে লিখব। একজন ক্রিকেটার মানে সাকিব আল হাসান, তাহলে সাকিব কি করছে, ব্যাটিং করার সময় ও ব্যাট দিয়ে বলকে, সাকিব ব্যাটিং করার সময় ব্যাট দিয়ে বলকে 45 ডিগ্রি কোণে এমনভাবে আঘাত করছে, 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। তো সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য সাকিবের কাছাকাছি অবস্থান থেকে গড়ে 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 31 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সঙ্গে সঙ্গে কি করছে, বিপরীত দলের ফিল্ডার 8 মিটার পার সেকেন্ড বেগে 31 মিটার দূরত্ব অতিক্রম করে ক্যাচ ধরার জন্য, মানে ক্যাচ ধরার জন্য ফিল্ডার কি করছে, এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন প্রশ্নগুলো হচ্ছে, গ নাম্বার, 2 সেকেন্ড পর বলটির বেগ কত? 2 সেকেন্ড পর বলটির বেগ কত? এটা আমি করে দিব না, এটা অনেকবার করাইছি আমরা। ঘ নাম্বার, যে সাকিব ক্যাচ আউট হয়েছিল কিনা, সাকিব ক্যাচ আউট হবে কিনা এটা যাচাই করতে হবে। সো মেইনলি তোমার ঘ নাম্বারটা করতে হবে। আর ঘ নাম্বারটা আমি হিন্টস দিয়ে দিই, দেখো। তো প্রশ্নটা আরেকবার বলি, দেখো, সাকিব ব্যাট দিয়ে বলকে 45 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। তো এটা উপরে উঠছে আর কি, আঘাত করার পরে 45 ডিগ্রি কোণে আঘাত করছে, মানে তো বুঝতেছো ভূমির সাথে না, ভূমি থেকে উপরে এইভাবে আঘাত করছে। সো এটা ছক্কা হওয়ার সম্ভাবনা আছে বা ক্যাচ আউট হইতে পারে। তো বের করতে সঙ্গে সঙ্গে বিপরীত দলের ফিল্ডার 8 মিটার পার সেকেন্ড বেগে 31 মিটার দূরত্ব অতিক্রম করছে ক্যাচ ধরার জন্য। তো 2 সেকেন্ড পরে বলছে যে বলটির বেগ কত।
তো গ নাম্বার, এটার আমি হিন্টস দিয়ে দিই দেখো। আহ, এরকম প্রবলেম দিলে আমরা কিভাবে যেন করি। গ নাম্বার, 2 সেকেন্ড পরে ব্যাক কত মানে তোমাকে ভি এক্স বের করতে হবে, তোমাকে ভি ওয়াই বের করতে হবে, তারপর তুমি ব্যাক ভি সমান ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আমি কিন্তু বলছিলাম এটা অনেকবার কিন্তু আসবে। ভি এক্স তুমি কিভাবে যেন বের করো, ভি এক্স সমান হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। তো এখানে ইউ কত, আদি বেগ হচ্ছে 25 ইন্টু তোমার কজ আলফার ভ্যালু কত 45 ডিগ্রি, টি কত বলে দিছে 2 সেকেন্ড পরে, তাহলে এখানে 2 বসাই দিবা। তাহলে এখান থেকে তুমি ভি এক্স পেয়ে যাবা। ভি ওয়াই কেমনে বের করতাম আমরা, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো একদম সেম ওয়েতে তুমি ভ্যালুগুলো বসাই দিবা, দিলে ভি ওয়াই এর মানও পেয়ে যাবা, দুইটা মান এখানে ক্যালকুলেশন করে। এখান থেকে তুমি ব্যাক ভি এর মানটা পেয়ে যাবা, যেটা পাবা সেটাই তোমার উত্তর। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা গ নাম্বারটা বের করি। আর ঘ নাম্বারটা দেখো যে সাকিব ক্যাচ আউট হবে কিনা, তুমি সিনারিওটা একটু ফিল করো দেখো। সিনারিওটা হচ্ছে, আমি এখানে আইকা দেখাই, তুমি বুঝবা ইজিলি। তো একটা ক্রিকেট খেলার মাঠ কিরকম থাকে নর্মালি, এরকম কিন্তু একটা মাঠ থাকে। মাঠের তোমার এই জায়গায় থাকলো ধরো ক্রিজটা, তো এইখানে হচ্ছে ব্যাটসম্যান আছে, সাকিব আছে, ও হচ্ছে বলকে হিট করছে। তো বলকে হিট করছে এমন ভাবে যে এটা কি করবে তোমার 45 ডিগ্রি কোণ করে 25 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে হিট করছে। তো এটাকে হিট করছে, হিট করলে এটা উপরের দিকে উঠছে, উইঠা ধরো এইভাবে এটা বাউন্ডারির দিকে পড়ছে, হয়তো পড়ার একটা সম্ভাবনা আছে। তুমি খেয়াল করো এখানে তো ত্রিমাত্রিক 3D চিত্র আঁকতে পারবো না, তুমি একটু ফিল করো দেখো যে সাকিব এটাকে হিট করছে বলটাকে, সো বলটাকে হিট করলে বলটা উপরের দিকে উঠছে, সো উপরের দিকে উঠলে এটা পড়বে কিভাবে। এখান থেকে যদি তুমি চিন্তা করো যে এখান থেকে বলটাকে হিট করছে, সো বলটাকে 45 ডিগ্রি কোণ করে যদি হিট করে এটা পড়বে কিভাবে, এরকম ভাবে আইসা ভূমির একটা দূরত্ব অতিক্রম করে হয়তো এই জায়গায় পড়বে। তো এই জায়গায় যদি ফিল্ডার যদি দৌড়ে এখানে চলে আসতে পারে তাহলে সে ক্যাচ নিতে পারবে, যদি দৌড়ে সে না আসতে পারে তাহলে কিন্তু নিতে পারবে না। তাহলে আমাদের দেখতে হবে বলটা কত দূরে পড়বে এবং ফিল্ডার সেখানে পৌঁছাতে পারবে কিনা, বোঝা গেল। সো আমরা দেখি ও যে বলটাকে হিট করছে সেটা আনুভূমিকভাবে কত দূরে গিয়ে পড়ে, আমাদের সেইটা চেক করতে হবে। ঘ, তাহলে সাকিবের ওর আনুভূমিক পাল্লা, ও যে এটাকে হিট করছে এটার আনুভূমিক পাল্লাটা আমরা বের করতেছি। এখান থেকে খেয়াল করো, এখান থেকে হিট করছে, তো এটার কই গিয়ে পড়বে, যে আনুভূমিক দূরত্বটা অতিক্রম করবে এটা তো আনুভূমিক পাল্লা। তাহলে আমরা তোমার পাবো এখান থেকে যে আর ইজ ইকাল টু ইউ নট সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে আমরা একটা ভ্যালু ক্যালকুলেশন করে বের করে ফেলবো। এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো, ইউ নটের ভ্যালু এখানে দেওয়া আছে 25, সাইন আলফার ভ্যালু দেওয়া আছে কত, সাইন 2 ইন্টু আলফা মানে সাইন 2 ইন্টু 45 মানে হচ্ছে কত 90, ডিভাইডেড বাই জি, জি এর মান 9.8। সো এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। আর এর মান যেটা পাবো সেটা আসবে হচ্ছে তোমার, যদি তুমি ক্যালকুলেশন করো আসবে 63.77 মিটার, এরকম আসবে। তাহলে এটা হচ্ছে কি ওর আনুভূমিক পাল্লা, যে এখান থেকে যদি বলটাকে হিট করে এটা এই পর্যন্ত এসে পড়বে। তাহলে আনুভূমিক পাল্লা বের করছি। আরেকটা জিনিস আমরা বের করে ফেলবো, এটার পর্যায়কালটা, মানে এখান থেকে এ পর্যন্ত এখানে এসে পড়ছে, ঠিক আছে, তাহলে পড়তে তো একটা সময় লাগছে, যদি ফিল্ডার এই সময়ের মধ্যে আসতে পারে তাহলে সে ধরতে পারবে, আদারওয়াইজ কিন্তু ধরতে পারবে না। তাহলে আমরা পাল্লা বের করার সাথে সাথে বিচরণ কালটা বের করে ফেলবো। তো বিচরণ কাল ছিল কি, আমরা জানি 2u সাইন আলফা বাই জি। তাহলে তুমি ভ্যালুগুলো বসাই দাও, 2u, 2 ইন্টু আদি বেগ ইউর মান কত 25, সাইন আলফা, আলফার ভ্যালু কত 45 ডিগ্রি, ডিভাইডেড বাই জি, জি এর মান 9.8। সো তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মান পাবা 3.608 সেকেন্ড। তো আমার কথাটা কি বুঝতে পারছো? এই ক্রিকেট খেলার মাঠ সাকিব আল হাসান এখান থেকে হিট করছে, এটাকে আমরা এখানে দেখাচ্ছি, ওইটাকে 45 ডিগ্রি কোণ করে হিট করছে 25 মিটার পার সেকেন্ড বেগে। তো করার পরে কি হয়েছে, এটা এইভাবে হয়তো বলটা গিয়ে পড়বে, মাঠের মধ্যেই পড়বে সাপোজ। তো এটার একটা আনুভূমিক পাল্লা থাকবে, আনুভূমিক পাল্লাটা আমরা বের করছি, এটার পড়তে একটা সময় লাগবে, এই সময়টা আমরা বের করছি। এখন ফিল্ডার যদি এই সময়ের মধ্যে এই পর্যন্ত এসে পৌঁছাইতে পারে তাহলে সে বলটাকে ক্যাচ ধরতে পারবে, আদারওয়াইজ কিন্তু ধরতে পারবে না, তাই না ব্যাপারটা? তো ফিল্ডারের কথা কি বলা ছিল দেখো, ফিল্ডার 8 মিটার পার সেকেন্ড বেগে 31 মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করে, মানে ফিল্ডার যেখানেই ছিল, ফিল্ডার এটাকে কিন্তু ক্যাচ ধরার জন্য এখানে আসতে চায়, এইখানে ওর আসার কথা। তাহলে ফিল্ডারের ক্যাচ ধরার জন্য এখানে আসার কথা, আর ও ক্যাচ ধরার জন্য যেখানেই ছিল ও, ধরো সে এখানে ছিল, তাহলে এখান থেকে ও দৌড় দিছে ক্যাচ ধরবে, এখানে এসে পড়তেছে বলটা, ও দেখতেছে, ও এসে দৌড় দিছে যে এটা এখানে ধরবে। তাহলে আমরা দেখবো যে ও এখান থেকে হিট করার সাথে সাথে সময়টা কত, এতটুকু সময়। তাহলে ও যদি এখান থেকে দৌড়ে
এই সময়ের মধ্যে এখানে আসতে পারে তাহলে ক্যাচ ধরতে পারবে, আদারওয়াইজ পারবে না। বুঝছো কি কথাটা? মানে বলটা তো উপরে উঠছে, উপরে কতক্ষণ থাকবে বলটা? বলটা থাকবে এই এতটুকু সময়, 3.608 সেকেন্ড সময়। তাহলে এরপরে বলটা কই থাকবে? মাটিতে থাকবে। তো মাটিতে থাকলে তো ক্যাচ ধরে লাভ নাই, সে তো ক্যাচ আউট হবে না, তাই না? তো আমাদের যেটা বেসিক্যালি বের করতে হবে যে এই সময়ের মধ্যে ফিল্ডার এখানে পৌঁছতে পারে কিনা, এটা আমাদের দেখতে হবে। তাহলে ফিল্ডারের জন্য দেখো তথ্য কিন্তু দেওয়া আছে যে 8 মিটার পার সেকেন্ড বেগে সে 31 মিটার দূরত্ব অতিক্রম করছে ক্যাচ ধরার জন্য। তাহলে ক্যাচ ধরার জন্য সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, এইটুকু হচ্ছে 31 মিটার, এবং তার ব্যাগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি ওর জন্য সময় বের করি, তাহলে ফিল্ডারের ফিল্ডারের 31 মিটারই তো বলা ছিল না? হ্যাঁ, 31 মিটার দূরত্ব অতিক্রমের সময়, তুমি এটা বের করে ফেলো। ফিল্ডারের 31 মিটার দূরত্ব অতিক্রমে সময়টা কত লাগছে। তো সেটা আমরা কেমনে পাবো? খুব ইজিলি, এস সমান ভিটি থেকে। তাহলে এখান থেকে পাবা টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস এর ভ্যালু কত? 31 মিটার ডিভাইডেড বাই ওর ব্যাগ ছিল কত? 8 মিটার। তাহলে ভাগ দিয়ে দাও, 31/8 ক্যালকুলেশন করো, করলে আসবে তুমি দেখবা 3.875 সেকেন্ড। তাহলে বলো ও কি এই সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাইতে পারবে? ওর পৌঁছাইতে সময়টা কত লাগে দেখো, 3.875 মিটার, মানে ওর কিন্তু সময় বেশি লাগে। তার মানে এই সময়ের মধ্যে বলটা কিন্তু মাটিতে পড়ে যাবে। পড়ে যাওয়ারও একটু পরে দেখো, এই সময়টার চেয়ে বেশি না, এই সময়টা মাটিতে পড়ে যাওয়ার পরে কিন্তু ফিল্ডার এখানে এসে উপস্থিত হবে। তার মানে সে আসলে কি করতে পারবে না? ক্যাচটা ধরতে পারবে না। সুতরাং সাকিব আল হাসান কি ক্যাচ আউট হবে না, ক্যাচ আউট হবে না। জিনিসটা বুঝছো কিনা আমি আবার একটু বুঝাই দেখো। এইটা তোমার ক্রিকেট খেলার মাঠ, তুমি চিন্তা করো এখান থেকে সাকিব আল হাসান বলটাকে হিট করছে ব্যাট দিয়ে 45 ডিগ্রি কোণ করে 25 মিটার পার সেকেন্ড বেগে। তো এটাকে হিট করলে এটা তো তোমার এইভাবে প্রাসের মতো করে এখানে এসে পড়বে। তো পড়লে ও একটা আনুভূমিক পাল্লাটা ওর কত হবে আমরা বের করে ফেলছি। আনুভূমিক পাল্লা যদিও এখানে লাগে না, আমরা এমনিতে বের করছি তাও। আর তোমার এটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে পড়তে একটা সময় লাগে। সেই সময়টা কি? প্রাসের বিচরণকাল। তো বিচরণকালটা আমরা বের করছি, বিচরণকালটা আমরা পাইছি 3.608 মিটার সেকেন্ড। তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা ভূমিতে পড়তেও এতটুকু সময়, সেকেন্ড সময় লাগে। তো ফিল্ডার যদি এইটুকু সময়ের মধ্যে এখানে আসতে পারে, তাহলে সেটাকে ক্যাচ ধরতে পারবে, সম্ভাবনা আছে। ক্যাচ ছাইড়াও দিতে পারে, ওইটা না, আমাদের চেক করতে হবে বেসিক্যালি এই পর্যন্ত আসতে পারবে কিনা, ক্যাচ ধরার সম্ভাবনা আছে কিনা। সো এইটুকু সময় লাগে আমরা দেখলাম এখান থেকে এই পর্যন্ত আসতে। তো আমরা চেক করে দেখবো এখন ফিল্ডার এই সময়ের মধ্যে এখান পর্যন্ত আইসা পৌঁছাইতে পারে কিনা। তো সেটা করার জন্য দেখো ফিল্ডারের একটা ব্যাগ দেওয়া ছিল এবং ফিল্ডার কত দূরত্ব অতিক্রম করছে সেটা দেওয়া ছিল। তো আমরা বের করছি ক্যালকুলেশন করে যে ফিল্ডারের এই 31 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগছে। সেই সময়টা হচ্ছে টি সমান এস বাই ভি। এস হচ্ছে তোমার 31 মিটার এবং ভিটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তো সেখান থেকে আমরা পাইছি ওর এইটুকু দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 3.875 সেকেন্ড। এই সময়টা কিন্তু এটার চেয়ে বেশি। তার মানে 3.608 সেকেন্ড সময় পরে বলটা মাটিতে পড়ে যাবে, আর ফিল্ডার তার একটু পরে আইসা এ পর্যন্ত এসে পৌঁছাবে। তার মানে মাটিতে পড়ার পরে সে এসে পৌঁছাবে। তাহলে সে কিন্তু ক্যাচ ধরতে পারবে না, মানে এটা ক্যাচ আউট হবে না। বোঝা গেল? আচ্ছা, প্রশ্ন দেখতে পাচ্ছি। ভাইয়া ইউ স্কোয়ার হবে সূত্রে, কোনটাতে যেন ইউ স্কোয়ার হবে? ও, এইটাতে ইউ স্কোয়ার হবে, হ্যাঁ ঠিক আছে। ইউ স্কোয়ার করলেই তুমি আনসার এটাই পাবা, 63 পয়েন্ট এটাই পাবা। যদিও এই আর কিন্তু আমাদের এখানে কোনো কাজে লাগতেছে না, আর না বের করলেও হবে, কোনো অসুবিধা নাই। আরটা বের করলাম কেন, অন্য সব অঙ্কে আর বের করা লাগতে পারে। সো এখানে এই জন্য করে দেখাইলাম। তো ক্যাচ আউট হবে কিনা এই টাইপের প্রবলেম যদি তোমাকে করতে বলে, তুমি যেটা করবা, যে জিনিসটা মেইনলি সময়টা বের করে দেখাবা, যে এই সময়ের মধ্যে সে এই পর্যন্ত আইসা উপস্থিত হতে পারবে কিনা। হুম। এই প্রবলেমটা আরো একভাবে দিতে পারে। এখানে কিন্তু সরাসরি বলে দিছিল যে ফিল্ডার 8 মিটার পার সেকেন্ড ব্যাগে 31 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা না দিয়ে অন্যভাবে দিতে পারতো। আনুভূমিক পাল্লা তোমার অন্য ক্ষেত্রে বের করা লাগবে। কিভাবে দেখো, ধরো তোমাকে বললো ব্যাটসম্যান থেকে ফিল্ডার প্রথমে আহ, তোমার 80 মিটার দূরত্বে ছিল, ব্যাটসম্যান থেকে ফিল্ডার 80 মিটার দূরত্বে ছিল। এরপরে বলটাকে মারার পরে ফিল্ডার বলটাকে ধরার জন্য এইদিকে আসতেছে। তো এই ক্ষেত্রে তোমার আনুভূমিক পাল্লা বের করা লাগবে। কেন বের করা লাগবে? তখন এই 31 মিটার দেওয়া থাকবে না। এই 31 মিটার দেওয়া নাই, তোমাকে বললো যে ব্যাটসম্যান থেকে ফিল্ডার 80 মিটার দূরত্বে ছিল। হ্যাঁ, আর ফিল্ডার বলটাকে ক্যাচ ধরার জন্য 8 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসতেছে। সো তখন তোমার আনুভূমিক পাল্লাটা তুমি পাইছো এইটা। তাহলে এই আনুভূমিক পাল্লা, এই 80 মিটার থেকে আনুভূমিক পাল্লাটা বাদ দিবা, বাদ দিলে তুমি এই দূরত্বটা পাবা।
এইটুকু দূরত্ব পাবা। তুমি দেখবা এইটুকু দূরত্ব তখন পাড়ি দিতে এই ব্যাগে ওর কত সময় লাগে, তখন কিন্তু তোমার আনুভূমিক পাল্লা মাস্ট। হ্যাঁ, বুঝছো কথাটা? মানে এই 31 মিটার এখানে বলে দিছে সরাসরি যে ও 31 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা যদি না দেওয়া থাকতো, না দেওয়া থাকলে তুমি কি করতা, তখন তোমাকে ব্যাটসম্যান থেকে ফিল্ডারের একটা দূরত্ব দেওয়া থাকতো। তো এই দূরত্বটা সেটা, এটা সাপোজ কথার কথা 80 মিটার, তাহলে আনুভূমিক পাল্লাটা হচ্ছে 63.77 মিটার। তাহলে বাকি রইলো এতটুকু দূরত্ব, এতটুকু কত, 80 মিটার মাইনাস 63.77 মিটার, এই এতটুকু দূরত্ব বাকি রইলো। তাহলে বাকি দূরত্বটুকু তাকে আইসাই ক্যাচটা ধরতে হবে। তাহলে আমরা দেখবো বাকি দূরত্বটুকু আসতে ওর কত সময় লাগে। তখন বাকি যে দূরত্বটা, এই এই টোটালটা থেকে এই দূরত্বটা বাদ দিব, বাদ দিয়ে বাকি দূরত্বটা পার হইতে ওর সময় কত লাগে সেটা বের করব। দেখবো এই সময়টা বিচরণ কালের চেয়ে কম নাকি বেশি। যদি ভূমিতে পড়তে যে সময় লাগে এই সময়ের আগে সেইখানে তখন এসে উপস্থিত হইতে পারে, তাহলে ক্যাচ ধরতে পারবে, অন্যথায় না। হ্যাঁ, এই টাইপের প্রবলেম আমি কিন্তু তোমাদের হোমওয়ার্কে দিব। আশা করি বুঝাইতে পারছি। এই অঙ্কের জন্য এই পাল্লাটা লাগবে না, কিন্তু অন্য আরো যেসব অঙ্কগুলা এই ক্রিকেট ক্যাচ ধরা থেকে দিতে পারে ওগুলাতে কিন্তু লাগতে পারে। বুঝা গেল? তো আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম এখানে। গেল এটা, তাহলে ক্রিকেট সংক্রান্ত আমাদের একটা গেল। আমরা দেখব ফুটবল সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে ফুটবলে বলতে হচ্ছে গোল হবে কিনা, এই টাইপের প্রবলেম। এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি তোমাদের কমেন্ট দেখতে চাচ্ছি যে বুঝছো কিনা প্রবলেমটা, ক্রিকেটের যে প্রবলেমটা বুঝাইলাম। এরপরে আমরা এখন একটা ফুটবলের প্রবলেম দেখব। প্রবলেমটা আমি লিখি। এটা বলা তোমার যে আবাহনী মোহামেডান ম্যাচে আবাহনী মোহামেডান ম্যাচে আসলাম ভূমির সাথে আসলাম কি করছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 13 মিটার পার সেকেন্ড বেগে গোলপোস্টের দিকে বল কিক করছে। 45 ডিগ্রি কোণে 13 মিটার পার সেকেন্ড বেগে গোলপোস্টের দিকে কিক করছে। আর বল হতে গোলপোস্টের দূরত্ব ছিল, এই জিনিসগুলো চিত্র এঁকে বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝবা না। বল হতে গোলপোস্টের দূরত্ব ছিল 15 মিটার এবং গোলবারের উচ্চতা ছিল, গোলবারের উচ্চতা ছিল 2 মিটার। তো গোলকিপার যেদিকে হেলে পড়ে বলটি তার বিপরীত দিকে যায়। মানে তোমার এরকম চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে একটা গোলবার। হ্যাঁ, তো আসলাম নামে একটা প্লেয়ার ও কি করছে, এখান থেকে সাপোজ ও হচ্ছে বলটা শট করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি ও বলটা শট করে, এখান থেকে বলা ছিল গোলবারের গোলবারের গোল পোস্টের দূরত্ব, এখান থেকে গোল পোস্টের দূরত্বটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 15 মিটার। তাহলে এখান থেকে গোল পোস্টের দূরত্ব হচ্ছে 15 মিটার। আর এই যে গোলবারটা, এই গোলবারের উচ্চতা হচ্ছে 2 মিটার, এইটুকু বলে দেওয়া। আর ও যেদিকে শট করছে, গোলকিপার উল্টা দিকে দৌড় দিছে, মানে ও হিট করছে এই বরাবর, গোলকিপার ওইদিকে লাফ মারছে। তার মানে ওর বলটা গোলকিপার আটকাইতে পারবে না। ওর শটটা তুমি দেখতে হবে, ও তার এইভাবে শট মারা নাই, ও শটটা মারছে কিভাবে দেখো, ও শটটা মারছে এইভাবে। তাহলে তোমার দেখতে হবে এখান থেকে ও যে শটটা মারছে, তোমার দেখতে হবে এর থেকে 15 মিটার দূরে, এর থেকে 15 মিটার দূরে 2 মিটার উঁচু একটা গোলবার, এটা এটা মনে করো গোলবার। তাহলে দেখতে হবে যে এই গোলবারটা দিয়ে, এই গোলবারের ভেতর দিয়ে গেছে কিনা, এটা বেসিক্যালি চেক করা লাগবে, কারণ শট মারলে অনেক সময় উপর দিয়ে চলে যেতে পারে। সো ওইটা তোমাকে বের করে দেখানো লাগবে যে এটা আদতে গোলবারের ভেতর দিয়ে গেছে কিনা। এটা তুমি কেমনে দেখবে?
এখান থেকে গোলবারের গোল পোস্টের দূরত্বটুকু 15 মিটার, এটা হচ্ছে কি আনুভূমিক দূরত্ব, এখান থেকে তুমি শর্ট মারছো, এর আনুভূমিক দূরত্বটা গোলবারের 15 মিটার। আর উলম্ব একটা উচ্চতা আছে, গোলবারের উচ্চতা 2 মিটার, তাহলে তোমাকে দেখা লাগবে যে 15 মিটার দূরে যে গোল পোস্টটা আছে এইটা দিয়ে বলটা যখন যায় তখন 2 মিটারের নিচ দিয়ে যায় কিনা, যদি 2 মিটারের নিচ দিয়ে যায় তাহলে গোল হবে, উপর দিয়ে চলে গেলে গোল হবে না। ধরতে পারতেছো কি কথাটা? আচ্ছা, তো এটা আমরা চেক করব, তো এটা চেক করার জন্য এইভাবে মারছে, ধরো এরকম এখান থেকে মারছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা এইভাবে আইসা এইভাবে পড়বে, যদি উপর দিয়ে চলে যায় তাহলে তো গেল, আমাদের চেক করা লাগবে যে 2 মিটারের নিচ দিয়ে গেছে কিনা। তো এটা আমরা কিভাবে করব, এইটুকু হচ্ছে আনুভূমিক দূরত্ব 15 মিটার, তাহলে আমরা পাশের আনুভূমিক এটা আনুভূমিক দূরত্ব যদি বের করতে চাই, এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি, তো এখান থেকে আমরা টিটা বের করে নিব, তাহলে টি সমান এক্স বাই ইউ কজ আলফা। তাহলে এক্স এর মান বসে দাও, আনুভূমিকভাবে কতটুকু দূরে ছিল বল থেকে গোল পোস্টটা 15 মিটার, তাহলে 15 ডিভাইডেড বাই ইউর মান কত, কত বেগে ছুড়ে মারছে 13, 45 ডিগ্রি গুণ করে, তাহলে 13 কজ 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি টি এর মানটা পেয়ে যাবা, এখান থেকে টি এর মানটা পেয়ে যাবা। আমাদের প্রশ্ন এটাই যে গোল হয়েছিল কিনা, আমরা চেক করতেছি গোল হয়েছিল কিনা। তাহলে এখান থেকে তুমি টি এর মানটা পাবা, টি এর মান আসবে হচ্ছে তোমার 1.63 সেকেন্ড, 1.63 সেকেন্ড। আমার কথাটা কি বুঝতে পারতেছো? এখান থেকে গোলবারের দূরত্ব হচ্ছে আনুভূমিকভাবে 15 মিটার। হ্যাঁ, এখান থেকে সে শর্ট মারছে, তাহলে আমরা দেখব যে এই 15 মিটার দূরে যে বলটা যে যাবে, বলটা 2 মিটার যে গোলবারটা আছে 2 মিটার উঁচু, এটার উপর দিয়ে যায় কিনা, মানে এটাকে এভাবে দেখাই, দেখো আমি একটু ভিজুয়ালাইজ করে যদি তোমাকে দেখাই, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। ধরো এখান থেকে শর্ট করা হলো, এটা ধরো গোলবার, আচ্ছা দেখো, এইটা হচ্ছে তোমার গোল পোস্ট, চিন্তা করো এটা হচ্ছে তোমার গোল পোস্ট, ও এখান থেকে শট করছে, এখান থেকে শট করছে এই বরাবর, এইভাবে শট করছে 15 মিটার দূরে থেকে। এখান থেকে 15 মিটার দূরে থেকে শট করছে, শটটা দুইটা জিনিস হইতে পারে, গোলবারের উপর দিয়ে চলে যেতে পারে, ভেতর দিয়ে যেতে পারে, গোলকিপার আটকাইতে পারবে না, এটা বলে দেওয়া আছে প্রশ্নে, কথার কথা। তো এটা যদি এইভাবে সে গোল শট মারে তাহলে আমরা চেক করব বেসিক্যালি এখান থেকে তোমার দূরত্বটা, বলটা তো এখানে, এখান থেকে গোলবারের দূরত্বটা 15 মিটার, আর আমাদের চেক করা লাগবে বলটাকে যে শর্ট করছে সে সে গোলবারের উচ্চতা তো 2 মিটার, তাহলে এটা এটা ভিতর দিয়ে যায় কিনা এটা বেসিক্যালি চেক করা লাগবে। তো তার জন্য আনুভূমিক দূরত্ব, প্রাসটা তো এইভাবে ছুড়ে মারছে এইভাবে, তাহলে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে 15 মিটার দূরে। তো আমরা এখান থেকে আনুভূমিক দূরত্বের জন্য ইকুয়েশন লিখছি, লিখে সময়টা বের করে নিছি, সময়টা আসে 1.63 সেকেন্ড, তার মানে 1.63 সেকেন্ডের সময় পরে এটা বলটা আনুভূমিকভাবে কই আছে, গোলবারে আছে। এখন দেখবো এটা 2 মিটার উপর দিয়ে যায় নাকি 2 মিটারের নিচ দিয়ে যায়, মানে ওর উলম্ব সরণটা বের করতে হবে। তো উলম্ব সরণটা আমরা বের করার ফর্মুলা কি জানি, y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এখন ভ্যালুগুলো বসাই দিব, ইউ সাইন আলফা, ইউর ভ্যালু হচ্ছে 13 সাইন 45 ডিগ্রি ইন্টু টি এর মান হচ্ছে 1.63 মাইনাস হাফ জিটি স্কোয়ার 9.8 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারের ভ্যালু 1.63 স্কোয়ার। তো তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি করে ওয়াই এর মানটা পাবা হচ্ছে কত পাবা, আমি একটু দেখে বলে দিই, তুমি ওয়াই এর মান পাবা হচ্ছে 1.965 মিটার, তার মানে তোমার এই দূরত্বটা কিন্তু 2 মিটারের চেয়ে কম আছে, মানে ব্যাপারটা তুমি যদি এভাবে বুঝো যে এখান থেকে ধরো এটাকে শর্ট করছে 15 মিটার দূরে হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে গোলবারটা আছে, তাহলে এই গোলবারের উচ্চতা তুমি 2 মিটার চিন্তা করো, তাহলে এই বলটাই 15 মিটার যখন দূরত্ব অতিক্রম করে তখন ওর উলম্ব সরণ হয় 1.965 মিটার, তার মানে 2 মিটারের চেয়ে কম। গোলবারের যে উচ্চতা 2 মিটার, 2 মিটারের চেয়ে কম, তার মানে এটা গোলপোস্টের ভেতর দিয়ে যায়, গোলবারের উপর দিয়ে চলে যায় না, ভেতর দিয়েই যায়, তার মানে কি গোল হবে। বুঝা গেল? সো এই টাইপের প্রবলেম বের করতে দেয় যে গোল হবে কিনা যাচাই করো, তখন তোমাকে বেসিক্যালি কি করা লাগবে, তোমাকে দেখা লাগবে যে আনুভূমিক দূরত্ব একটা দেওয়া থাকবে, তো আনুভূমিক দূরত্ব যদি দেওয়া থাকে সেখান থেকে তুমি সময় বের করে নিতে পারবা। তাহলে এই সময়ে
এই সময়ে তুমি এই সময়ের জন্য উলম্ব উচ্চতা বের করবা। মানে এটা এই সময়টা কোন সময়? আনুভূমিকভাবে 15 মিটার দূরত্ব অতিক্রম করার সময়। তার মানে এখান থেকে যদি শর্ট মারে, এই 15 মিটার দূরে যদি গোলবার থাকে, 15 মিটার আসতে যে সময় লাগে, 15 মিটার আসতে এতটুকু সময় লাগে। তার মানে 15 মিটার আসতে যদি এতটুকু সময় লাগে 1.63 সেকেন্ড, তাহলে 1.63 সেকেন্ড সময়ে বলটা কই আছে? গোলবার বরাবর আছে। তো এখন দেখবা বলটা উপর দিয়ে যায় না নিচে দিয়ে যায়, তার জন্য ওয়ার ভ্যালুটা বের করবা। তো ওয়ার ভ্যালুটা আসছে 1.965। গোলবারের উচ্চতা 2 মিটার, 2 মিটারের চেয়ে কম, তার মানে কি গোলবারের ভেতর দিয়ে যায়। বুঝা গেল? সো এই জিনিসটা কি হবে? গোল হবে। বুঝতে পারছো প্রবলেমটা? যদি প্রশ্ন থাকে তাহলে বইলো। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছি ভাই, ওকে, ভেরি গুড। এটা এগুলো কিন্তু ফিল করে বুঝতে হবে। সো এই হচ্ছে আমাদের ফুটবল সংক্রান্ত। তো এগুলা খুব প্রচুর আসে, ক্রিকেট বল ক্যাচ হবে কিনা, ফুটবল বল গোল হবে কিনা। হ্যাঁ, তা আরো প্রবলেম দিতে পারে। আমি আরো তো কয়েকটা প্রবলেম তোমাদের দিব, এগুলা করলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে ফুটবল করলাম, ক্রিকেট করলাম, এরপরে আর কি করা যায়? তোমার বর্ষা নিক্ষেপ দিয়ে দিতে পারে। সবগুলার মেইন জিনিস এগুলা প্রাসের। এগুলো হচ্ছে, আমি প্রাস কিন্তু তোমাকে পড়াইছি অলরেডি, প্রাস আমি 2টা ক্লাসে পড়াইছি। তো প্রাসের যে জিনিসগুলো পড়াইছি ওগুলোর অ্যাপ্লিকেশন তুমি ঠিকঠাক মতো এখানে করতে পারতেছো কিনা, ওইটাই হচ্ছে মেইন ব্যাপারটা। সো ফুটবল গেল, ক্রিকেট গেল, তারপরে দেখি আর কি করানো যায়। মানে ডিফারেন্ট একটা প্রবলেম খুঁজতেছি। আচ্ছা, ধরো খুব সিম্পল প্রবলেম যদি দেই, এগুলো হোমওয়ার্কে দিলেও তোমরা আটকে যাবা। একটা প্রশ্ন দেখো যে একটি ব্রাশের পাল্লা, মানে আনুভূমিক পাল্লা 79.5 মিটার এবং বিচরণকাল 5.3 সেকেন্ড। তো এটা হচ্ছে উদ্দীপক। এখান থেকে প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার, যে ব্রাশটির নিক্ষেপণ কোণ কত? নিক্ষেপণ কোণ কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রাশটি নিক্ষেপণ বিন্দু হতে নিক্ষেপণ বিন্দু হতে 30 মিটার দূরে অবস্থিত 32 মিটার উঁচু দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। এই টাইপের প্রবলেমও দেয় পরীক্ষায়, প্রচুরই দেয়। দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। তো এটা যদি বের করতে বলে কিভাবে করব? তো প্রশ্নটাতে দেখো কি কি দেওয়া আমাদের। একটা প্রাসের আনুভূমিক পাল্লা দেওয়া, মানে ওর আর দেওয়া আছে। বিচরণ কাল 5.3, মানে ক্যাপিটাল টি দেওয়া আছে। তো এই দুইটা দেওয়া থাকলে এই দুইটা থেকে আমাদের বের করতে হবে নিক্ষেপণ কোণ কত। তো এই দুইটা থেকে আমাদের নিক্ষেপণ কোণ কত বের করতে বললে আমরা পারবো। কিভাবে বের করতে হবে? আমরা দুইটার জন্য দুইটা সমীকরণ জানি, যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আর এর সমীকরণ। টি এর একটা সমীকরণ জানি, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তো এই দুইটা সমীকরণ আমরা যদি তোমার একটু বুদ্ধিমানের মতো কাজ করি, তুমি চাইলে দেখো এখানে আর এর ভ্যালু আছে না একটা, তুমি বসাই দিতে পারো। টি এর ভ্যালু একটা আছে, বসাই দিতে পারো। তো ইউ ইউ কাটা চলে, মানে ইউর মান তো তোমাকে এখানে দেওয়া নাই, জানা নাই। তো তুমি কি করবা? তো ইউর মান যেহেতু তোমাকে এখানে দেওয়া নাই, তাহলে কি করা লাগবে? এখান থেকে তুমি ইউর মানও জানা নাই, তোমার আলফার মানও জানা নাই, দুইটা কিন্তু তুমি একবারে বের করতে পারবা না। হ্যাঁ, তো তোমাকে একটা একটা করে বের করতে হবে। তো তুমি প্রথমে তোমার গতে নিক্ষেপণ কোণ বের করতে চাও, তাহলে এক কাজ করো, এখান থেকে আর বাই টি স্কোয়ার করে ফেলো। কেন টি স্কোয়ার করলেন ভাইয়া? ব্যাপারটা বুঝি নাই। দেখো এখানে তো ইউ স্কোয়ার আছে, তো এইটাকেও যদি সামহাও ইউ স্কোয়ার বানানো যায়, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু ইউ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে তোমার একটা কাজ কমে গেল। তুমি তো আলফা বের করতে চাও, তাই না? তাহলে আর বাই টি স্কোয়ার যদি আমি করে ফেলি, তাহলে দেখো কি পাবো। আর এর জন্য ইকুয়েশন তো এটাই, হুবহু উপরে তুমি বসাই দিবা। তাহলে এখানে আর বাই টি স্কোয়ার তো আমি ভাগ আকারে না লিখে গুণ আকারে লিখে ফেলি, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। তাহলে ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি
আর উপরে ছিল ভাগ আকারে না থেকে যখন গুণ আকারে থাকবে, টি স্কোয়ারের জন্য যে ভ্যালুটা এটা তখন উপরে চলে যাবে। তাহলে টি স্কোয়ারের মানে হচ্ছে এইটার হোল স্কোয়ার, তাহলে উপরে হয়ে যাবে জি স্কোয়ার, নিচে থাকবে এই 2u² মানে 4u² সাইন স্কোয়ার আলফা, এরকম হয়ে যাবে না? তাই ইউ স্কোয়ার কাটা ফেলবো, কাজ কিন্তু কিছুটা কমে গেল, এই জি এর সাথে একটা জি কাটা চলে যাবে। তাহলে উপরে আমাদের এখানে কিন্তু এই ভ্যালুগুলো আমরা জানি, দেখো আর এর মান জানি 79.5, টি স্কোয়ারের মান জানি 5.3 কে স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দাও। এখানে এখন ভ্যালুগুলো তুমি বসাই দিতে পারো। তার আগে সাইন 2 আলফা, সাইন 2 আলফারে কিন্তু ভাঙা যায় 2 সাইন আলফা কজ আলফা, এভাবে ভাঙে ফেলবা। উপরে থাকলো একটা অনলি জি, নিচে কি থাকলো, একটা 4 থাকলো আর সাইন স্কোয়ার আলফা থাকলো। তো নিচের সাইন স্কোয়ার আলফাকে তুমি সাইন আলফা লিখতে পারবা, এই সাইন আলফার সাথে এখানকার একটা সাইন আলফা কাটা ফেলবা, তাহলে নিচে থাকবে শুধু সাইন আলফা, আর এখানে কোনো সাইন আলফা থাকবে না, এটা কাটা ফেলো। হ্যাঁ, তো এখন দেখো তুমি কজ আলফা বাই সাইন আলফা মানে আবার কট আলফা, আর বাদ বাকি জিনিসগুলোকে যদি এই পাশে পাঠাই দাও, তাহলে তুমি এই পাশে থাকলো অনলি কট আলফা, তাহলে কট আলফা সমান এই জিনিসগুলো যদি তুমি এই পাশে পাঠাই দাও 79.5, এই 4টা এই পাশে এসে উপরে উঠে যাবে, জি এবং 2 নিচে চলে আসবে, তাহলে 2 ইন্টু 9.8। তো এখন দেখো তুমি এখানে কিছু ভ্যালু পেয়ে গেলা, এখান থেকে আলফা সমান কট ইনভার্স, এখানে যে মানগুলো আসে এই মানগুলো তুমি বসাই দিবা, দিলে হচ্ছে এখান থেকে তুমি আলফার মানটা পেয়ে যাবা। তো আলফার মানটা কত পাবা আমি তোমাকে হেল্প করি, এই সবগুলাকে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে আসবে হচ্ছে 1.73, আর কট ইনভার্স না, কটের জন্য 1.73 আসবে না, 10 এর জন্য আসবে, তো কটের জন্য আসবে 1/1/1.73। তো এটাকে তুমি ক্যালকুলেশন করে আলফার মান ফাইনালি 60 ডিগ্রি পাবা। বোঝা গেল? তো এটাও একটা ভালো প্রশ্ন, এখান থেকে এইভাবে প্রশ্ন দিতে পারে। তো আমি আজকে বেসিক্যালি প্রাসের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তোমাদের, যে কতভাবে প্রাস থেকে প্রশ্ন দিতে পারে। তো এখান থেকে তুমি আলফাটা এইভাবে বের করতে পারো, আর এবং টি এই দুইটা যদি জানা থাকে তুমি সিম্পলি আর বাই টি স্কোয়ার বের করে ফেলবা। টি স্কোয়ারটা কেন করবা? ইউ স্কোয়ারটাকে ভ্যানিশ করার জন্য। হ্যাঁ, তো করে ফেললা, ইউ স্কোয়ার স্কোয়ার বাদ চলে গেল, বাদ বাকি যারটুকু যেটুকু আছে এটুকুকে একটা খুব সিম্পল ত্রিকোণমিতিক ফর্মুলা সাইন 2 আলফাকে ভাঙা 2 সাইন আলফা কজ আলফা লিখতে পারবা, সেখানে সাইন আলফার সাথে নিচের একটা সাইন আলফা কাটা চলে যাবে, সো ফাইনালি থাকবে এখানে কট আলফা, বা এটাকে তুমি চাইলে টেন আলফা বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। সো এখান থেকে ক্যালকুলেশন করে আলফার ভ্যালুটা পেয়ে যাবা, এটা হচ্ছে গ। আর ঘতে যেটা বলছে, গতে বলা যে প্রাসটি নিক্ষেপণ বিন্দু হতে 30 মিটার দূরে অবস্থিত 32 মিটার উঁচু একটি দেওয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, মানে ব্যাপারটা এরকম, এখান থেকে তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারছো, তার থেকে এখানে একটা দেয়াল আছে, তো এই দেয়ালটার আনুভূমিক দূরত্ব বলছে এই প্রাসের নিক্ষেপণ বিন্দু হতে 30 মিটার দূরে, তার মানে এইটুকু 30 মিটার দূরে, আর এই দেয়ালের উচ্চতাটুকু কত, 32 মিটার। তো এই দেয়ালটা অতিক্রম করতে পারবে কিনা, তো বুঝতে পারতেছো না এখন এটা কিভাবে করা লাগবে? তো তুমি তো আনুভূমিক দূরত্ব জানো 30 মিটার, তাহলে আনুভূমিক দূরত্ব তোমাকে আরেকটা জিনিস কিন্তু লাগবে, এখনো কিন্তু তুমি ইয়ের ভ্যালুটা জানো না, মানে ইউর মানটা কিন্তু এখনো তুমি জানো না। সো ইউর মানটা যদি বের করতে চাও তার জন্য কি করবা, আর অথবা টি এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে আলফার ভ্যালুটা বসাই দাও, বসাই দিলে তুমি আলফা ইউর ভ্যালুটা পেয়ে যাবা। যেমন মানে এটাতে আসার আগেই তুমি ইউটা বের করে নিবা। তাহলে ধরো তুমি টি সমান 2u সাইন আলফা বাই জি, এই সমীকরণে তুমি যদি ভ্যালুগুলো বসে দাও, টি এর মান তো জানো 5.3 ইজ ইকুয়াল টু, নিচে জি আছে, জি এর মান 9.8, উপরে 2 ইন্টু ইউ জানো না সাইন আলফা, আলফার মান কত, আলফার মানটা তুমি বের করছো 60 ডিগ্রি। তো এখানে দেখো একটাই জিনিস অজানা, সেটা হচ্ছে ইউ। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ইউর মানটা কিন্তু বের করে নিবা এখন। সো ইউর মানটা যদি তুমি বের করে নাও, ইউর মানটা আসবে হচ্ছে অলমোস্ট 30 আসবে, 29.9 আসবে, সো এটাকে অলমোস্ট 30 মিটার পার সেকেন্ড বলা যায়। তার মানে আদিবেগ ইউটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো এইভাবে প্রাসটাকে ছুঁড়ে মারা হয়েছে, এটা এতটুকু দূরে এই দেয়ালটাকে অতিক্রম করতে পারবে কিনা। তো আমরা কি করব, আমরা দেখবো 30 মিটার যাইতে ওর কত সময় লাগে। তো সেখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখবো ইউ কজ আলফা ইন্টু টি, তো এখান থেকে টিটা বের করে নিব, তাহলে টি সমান এক্স বাই ইউ কজ আলফা। তো এক্স এর ভ্যালু বসাই দাও, এক্স এর ভ্যালু কত এখানে 30 মিটার, ডিভাইডেড বাই ইউর ভ্যালু আমরা কত পাইছি 30 কজ আলফা, কজ আলফার ভ্যালু বসাই দাও 60, তাহলে তুমি এখানে টি এর মান পেয়ে যাবা। টি এর মানটা তুমি পাবা এখানে কত, টি এর মান তুমি পাই যাবা 2 সেকেন্ড। তো এখানে টি এর মান তুমি পাবা 2 সেকেন্ড, তার মানে এখান থেকে এই পর্যন্ত আসতে ওর 2 সেকেন্ড সময় লাগে। তাহলে তুমি দেখো এই 2 সেকেন্ড সময় উলম্ব উচ্চতা কত হয়, তো ওয়াই বের করবা। তো ওয়াই কেমনে বের করবা এটা তো তুমি জানো, অলরেডি শিখছি আমরা, কেমনে জানো ওয়াই বের করতে হবে, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর ভ্যালুটা কত আসে, তো ওয়াই এর ভ্যালু তুমি যদি ক্যালকুলেশন করো করে বসাইলে ওয়াই এর ভ্যালু তুমি পাবা 32.36 মিটার,
তার মানে দেখো 30 মিটার দূরত্ব অতিক্রম করতেও সময় লাগে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড সময়ে তার উলম্ব উচ্চতা কত থাকে? 33.36, 32.36। আর এই দেয়ালের উচ্চতা কত? 32 মিটার। আর এই দেয়ালের কাছে যখন সে আসে, মানে এতটুকু দূরত্ব, আনুভূমিক দূরত্ব অতিক্রম করা অবস্থায় উলম্ব দূরত্ব হয় 32.36। তার মানে কি, এই দেয়ালটার উপর দিয়ে সে চলে যায়, তার মানে এই দেয়ালটাকে অতিক্রম করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? তো এটা হচ্ছে একটা প্রবলেম, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই ধরনের প্রবলেমও কিন্তু দেয়। তারপরে আর কি আছে? তো আরো কিছু প্রবলেম থাকতে পারে, ওগুলো আমি কিন্তু তোমাকে হোমওয়ার্ক দিব আরো। পাশ থেকে প্রচুর প্রবলেম হোমওয়ার্ক করতে হবে, টেস্ট পেপার থেকে প্রবলেম সলভ করা লাগবে, না হলে কিন্তু পারবা না। তো আমি দেখাবো কিভাবে করতে হয় এগুলা। বর্ষা নিক্ষেপ, এগুলো যদি দেয়, আমি যে কয়টা প্রবলেম করাইলাম এগুলা খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি বুঝে দাও, বাকিগুলো তুমি পারবা। আর কি আছে? আহ, এর বাইরে আপাতত তেমন কোনো প্রশ্ন এখন চোখে পড়তেছে না। আমি তোমাদের হোমওয়ার্ক করতে দিব, ওইগুলা করতে গিয়ে যদি তোমরা প্রবলেম ফেস করো তখন হচ্ছে সলভ করে দিব। আর কি আছে? আর কি আছে? গোল পোস্ট। আচ্ছা, আরেকটা প্রবলেম আমি খুঁজতেছি। হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা প্রবলেম পাইছি, এটা একটু করাই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটাতে কি, এখন খাইতাম না, আমি তো খাই না, এটা খাইতেছি। আচ্ছা, তো নিক্ষেপণ বেগ নির্ণয় করো না? আচ্ছা, তো আরেকটা প্রবলেম আমরা করি, উদ্দীপক। প্রশ্নটা হচ্ছে এটা, যে চিত্র আঁকাই, বড় করে না করে আমি চিত্রটা আঁকাই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপর এখানে এটা একটা দালান। এই দালানের উচ্চতা বলে দিলাম 1.6 মিটার। এই উঁচু একটা দালান, এখান থেকে একটা বলকে আনুভূমিকভাবে এ বরাবর ছুঁড়ে মারা হয়েছে। তো এটাকে এই বরাবর ছুঁড়ে মারলে এটা তো আর এদিকে সারা জীবন যাইতে থাকবে না, এটা তো পড়ে যাবে। তো এইভাবে আইসা এটা এখানে পড়ে গেল। তো প্রশ্নটা তোমাকে বলা যে যে বিন্দুতে বলটি ভূমিতে আঘাত করে সেই বিন্দু, মানে এই বিন্দু এবং এই যে নিক্ষেপণ বিন্দু, এই বিন্দু এবং এই নিক্ষেপণ বিন্দুর, এই বিন্দু এবং নিক্ষেপণ বিন্দু 45 ডিগ্রি কোণ তৈরি করে, এই কথাটা তোমাকে বলা আছে। মানে প্রশ্নে বলে দেওয়া। প্রশ্নটা আমি পড়ি, পড়ার পরে যে জিনিসটা পাবো ওইটা আমি হচ্ছে এখানে আঁকাচ্ছি আর কি, কারণ লিখতে তো একটু টাইম লাগবে। 1.6 মিটার উঁচু এই দালানের উচ্চতা, 1.6 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি বলকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো, মানে এই বরাবর নিক্ষেপ করা হলো, আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। যে বিন্দুতে বলটি ভূমিতে আঘাত করে সে বিন্দু এবং নিক্ষেপণ বিন্দুর সংযোজক সরল রেখা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এই কথাটুকু তোমাকে বলে দেওয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে উদ্দীপক। গতে হচ্ছে তোমাকে বের করতে হবে কতক্ষণ পর বলটি ভূমিতে আঘাত করবে। কতক্ষণ পর বলটি ভূমিতে আঘাত করবে, এটা বলে দেওয়া। আর ঘতে হচ্ছে আহ, তোমার এটা চিত্রটা আঁকতে বলছে, চিত্রটা আমি আগেই আঁকছি। আর বলটির নিক্ষেপণ বেগ নির্ণয় করো। বলটির নিক্ষেপণ বেগ মানে এখান থেকে যে ছুঁড়ে মারছে এই ব্যাগটা, এই ভিটা বা ভি এক্সটা, ভি নটটা মানে আদি ব্যাগটা, ইউটা বের করতে হবে। নিক্ষেপণ বেগ নির্ণয় করো, তো এটা বের করতে হবে। সো এটা কেমনে বের করব, আমরা একটা একটা করে সলিউশন করে দেখো।
তো প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের সবার কাছে হয়তো টেস্ট পেপার নাই, আমি চেষ্টা করবো আজকের ক্লাসের টেস্ট পেপারের একটা কপি তোমাদের দিয়ে দিতে, পিডিএফ। এটা একটু মনে করে দিও আমাকে, যে ভাই টেস্ট পেপার কপি দিবেন বলছিলেন, পিডিএফ করে আমি দিয়ে দিব দেখি। আচ্ছা, তো এখানে প্রথমটাতে বের করতে হবে, এখান থেকে বলটাকে ছুঁড়ে মারলে এইভাবে হেসে আইসা পড়ে, ভূমিতে পড়তে কত সময় লাগে সেটা বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, দেখো আমাদের তো এই আনুভূমিক দূরত্বটা জানা নাই, কিন্তু উলম্ব দূরত্বটা জানা আছে। তো এই ক্ষেত্রে উলম্ব দূরত্ব y সমান, আমরা ফর্মুলাটা কি জানি বলো, এই পড়ন্ত বস্তুর বেলায় বলো বা নিক্ষিপ্ত বস্তুর বেলায় বলো, আমরা ফর্মুলা জানি উলম্ব বরাবর ইউ সাইন আলফা ইন্টু টি, এক্ষেত্রে হবে প্লাস জিটি স্কোয়ার। কেন? কারণ এক্ষেত্রে উলম্ব সরণ ওয়াইটা কাজ করে নিচের দিকে, এখান থেকে এখানে চলে আসছে, মানে সরণটা ঘটছে কোন দিকে, নিচের দিকে। জি তো সবসময় নিচের দিকে, আদিবেগ ইউ নিচের দিকে, মানে আদিবেগ ইউ বলতে কি, আদিবেগের উলম্ব উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ কিন্তু নিচের দিকে আছে। তুমি ভ্যালুগুলো বসাই দিবা, ইউ জানো না, জানার দরকারও নাই। সাইন আলফা, আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। আলফার ভ্যালু, সরি, এখানে আলফার ভ্যালু 0 ডিগ্রি। এই জন্য 0 ডিগ্রি। দেখো আলফাটা কি, আলফাটা হচ্ছে একটা প্রাসকে তুমি যদি এইভাবে ছুঁড়ে মারো, সে এক অক্ষের সাথে যত কোণ তৈরি করে সেটা থাকে আলফা। তাহলে এটাকে কিন্তু ছুঁড়েই মারা হয়েছে আনুভূমিক ভাবে, আনুভূমিক ভাবে ছুঁড়ে মারলে আলফার ভ্যালু কত, 0 ডিগ্রি, আমরা কিন্তু আগেও পড়ছি। তো এখানে সাইন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি ইন্টু টি, তার মানে এইটুকু আসলে জিরো হয়ে যাবে, প্লাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এই টাইপের বেলায় তুমি কিন্তু সরাসরি চাইলে এটাও লিখতে পারো, ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে তুমি টি সমান লিখতে পারবা রুট ওভার 2y/g। তো ভ্যালুটা বসাই দাও তুমি, 2 ইন্টু ওয়াই এর মান বসাই দাও 1.6 ডিভাইডেড বাই 9.8। সো তুমি এখান থেকে টি এর মান পেয়ে যাবা। টি এর মান কত পাও, টি এর মান আসবে তোমার 0.57, 0.57 সেকেন্ড। হ্যাঁ, তো এই টাইপেরও প্রবলেম আমরা করছিলাম, ওইটার এক্সাম্পল দেখাচ্ছি আর কি। তাহলে এখানে তুমি টি এর মান পেয়ে যাবা 0.57 সেকেন্ড। আচ্ছা, কি ব্যাপার, আজকে কারো কথাবার্তা নাই, সবাই চুপ হয়ে আছে, খুব কঠিন জিনিস যদি বলাচ্ছি নাকি? তো এটা হচ্ছে গ। আর ঘতে বলা এটার নিক্ষেপণ বেগ নির্ণয় করো, মানে ইউ নির্ণয় করতে হবে। তাহলে ইউ কিভাবে নির্ণয় করব? তো ইউ নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আহ, এখান থেকে তো টি আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা এই আনুভূমিক দূরত্বটা, মানে এই টিটা কি টি বলতো, এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগে, তাহলে এই সময়ে সে উলম্ব দূরত্ব তার হয় 1.6, এইখান থেকে এই পর্যন্ত আসতেও সে একটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তো এই আনুভূমিক দূরত্বটা যদি বের করতে চাই, তাহলে এই আনুভূমিক দূরত্বটাও কিন্তু আমরা চাইলে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো এখানে একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এটা একটা ত্রিভুজ চিন্তা করো, এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এইটা উলম্ব উচ্চতাটা, এটাকে আমরা ওয়াই ধরছি, তো এটা হচ্ছে আমাদের ওয়াই। আর আনুভূমিক সরণটা এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এই ত্রিভুজের এটা আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ওয়াই এবং এক্স এই দুইটা জিনিস আমাদের জানা আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো টেন থিটা সমান সমান ওয়াই বাই এক্স। এটা লেখা যায় না, টেন মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা আমাদের লম্ব এখানে, এটা হচ্ছে ভূমি, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তো টেন থিটা, এই থিটার ভ্যালুটা কিন্তু বলে দেওয়া 45 ডিগ্রি, তাহলে আমরা বসাই দেবো টেন ফোরটি ফাইভ ডিগ্রি সমান ওয়াই বাই এক্স। তাহলে 1045 ডিগ্রি ভ্যালু কত, 1। সো এটার ভ্যালু যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান কি বলতে পারি, ওয়াই। তার মানে এক ওয়াই এর মানটা যত, ওয়াই এর মানটা 1.6 মিটার, এক্স এর মানটাও কত, 1.6 মিটারই। কেন? এই যে কোণের জন্য, যদি 45 ডিগ্রি কোণে এটা আইসা পড়ে, তাহলে উলম্ব বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে, আনুভূমিক বরাবরও ততটুকু দূরত্বই অতিক্রম করবে। তার মানে এক্স এর মানটা ওয়াই এর সমান, আর ওয়াই এর মান কত, 1.6 মিটার। সো আমরা এটা পেয়ে গেলাম। তো এখন আমরা যদি এই আনুভূমিক সরণটা কত এটা বের করতে যেতাম, কিভাবে বের করতাম? এক্স সমান আমরা কি লিখি আনুভূমিক সরণ বের করার জন্য, ইউ কজ আলফা ইন্টু টি। তো এখান থেকে টি সমান সমান আমরা লিখতে পারবো এক্স বাই ইউ কজ আলফা। তো এক্স এর মানটা কত আমরা থিওরিটিক্যালি বের করছি 1.6। কিভাবে? এই 1045 ডিগ্রির সাহায্যে। 1045 ডিগ্রির জন্য এক্স এবং ওয়াই সমান, তো ওয়াই এর মান আমরা জানি 1.6 দেওয়া আছে, তাহলে এক্স এর মানও 1.6, সেখানে বসাই দেবো 1.6 ডিভাইডেড বাই ইউ কজ আলফা। ইউটা আমরা বের করতে চাই, টি তো জানা আছে, টি হচ্ছে 0.57। তো তুমি এটা না লিখো, ইউ বের করবা, তো তাহলে তুমি লিখতে পারো যে কি লিখবা, ইউ সমান সমান এক্স বাই টি কজ আলফা, এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
তাহলে এখান থেকে তুমি কি পাও, এক্স এর ভ্যালু বসে দাও 1.6, টি এর মান কত 0.57 ইন্টু কস আলফা, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, সরি আলফার ভ্যালু 0 ডিগ্রি। এই আলফাটা কোনটা, এটা কিন্তু আলফা, কজ আলফা নট থিটা, থিটা হচ্ছে এটা টেন থিটা যেটা আমরা করছি, আলফাটা হচ্ছে নিক্ষেপণ বেগ, আনুভূমিকভাবে ছুড়ে মারা হয়েছে, সো আলফাটা 0 ডিগ্রি, তো এখানে কজ 0 বসাবা, কজ 0 মান 1, সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি ইউর মানটা পেয়ে যাবা, তোমার ইউর মান আসবে 2.81 মিটার পার সেকেন্ড, 2.81 মিটার পার সেকেন্ড, বুঝা গেল? তো এই টাইপেরও একটা প্রবলেম কিন্তু হইতে পারে। এইটার আরো কি এক্সাম্পল হইতে পারে, যে আনুভূমিকভাবে একটা উড়োজাহাজ চলতেছে, হ্যাঁ, বা একটা এরোপ্লেন চলতেছে, এরোপ্লেন থেকে একটা বোমা ছুড়ে ফেলা হইলো, তাহলে আনুভূমিকভাবে যদি এরোপ্লেন চলে, এখান থেকে একটা বোমা ছুড়ে ফেললে এর গতিপথ এরকম হবে। তো বলতে পারে আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করে, সময় কত লাগে, বা এখানে একটা বস্তু রাখা আছে সেটাকে তোমার এই বোমাটা এটাকে আঘাত করতে পারবে কিনা। তো এইগুলা প্রবলেম দিলে বেসিক্যালি তোমাকে এই জিনিসপাতিগুলো বের করতে হবে বুঝে বুঝে, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আমরা প্রাস থেকে যত টাইপের প্রবলেম হয় ওগুলা করে ফেললাম। এর বাইরে আর তেমন কিছু নাই। এর বাইরে কি আর কিছু আছে দেখানোর মতো? দেখি আর কোনো নতুন কোনো প্রবলেম পাই কিনা। না, আপাতত এর বাইরে আর নতুন কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা প্রবলেম থাকতে পারে, আমি এটা একটু বুঝাই দিই, দেখো। আরেকটা প্রবলেম থাকতে পারে, আরেকটা প্রবলেম হইতে পারে এরকম। এটা না দিলেও হবে, এটা নয়। একটা বস্তুকে এইভাবে ছুঁড়ে মারা হয়েছে এই দিক থেকে, আরেকটা বস্তুকে এখান থেকে ছুঁড়ে মারা হয়েছে এইভাবে। তো এই কোণটা ধরো দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এটা থিটা 1, এটা থিটা 2, আর এখানে একটা আদি বেগ দেওয়া আছে, এখানেও একটা আদি বেগ দেওয়া আছে। তো এটা ধরো ইউ 1 দেওয়া আছে, এটা ইউ 2 দেওয়া আছে। তো প্রশ্ন গ নাম্বারে একটা যাচ্ছে তাই প্রশ্ন করে দিতে পারে, ঘ নাম্বারে প্রশ্ন করতে পারে যে এই বস্তু দুইটা সংঘর্ষ হবে কিনা, একটা বস্তুকে তুমি এখান থেকে ছুঁড়ে মারছো, একটা বস্তুকে তুমি এখান থেকে ছুঁড়ে মারছো, বস্তু দুইটা সংঘর্ষ হবে কিনা। তাহলে এই দুইটা বস্তুর সংঘর্ষ হওয়ার শর্তটা কি বলতো, যদি তুমি শর্তটা বুঝে যাও তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। এই দুইটা বস্তু দুই দিক থেকে যখন ছুঁড়ে মারবা, এরা সংঘর্ষে আসতে হইলে ধরো এই জায়গায় এরা সংঘর্ষে হইলো, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, সংঘর্ষ হইলো। তো যদি এদের মধ্যে সংঘর্ষ হয় একটা নির্দিষ্ট সময়ে, মানে টি সময়ে, এদের উলম্ব উচ্চতা একই হবে না। যদি তাদের মধ্যে সংঘর্ষ হয়, এরা একসাথে মিলিত হয়, তাহলে মিলিত অবস্থায় এইটার উলম্ব সরণ যত, এটার উলম্ব সরণ তত, এবং একই সময় হওয়া লাগবে, এটা এই অবস্থানে আসে। এর 2 সেকেন্ড পরে যদি এটা আসে তাহলেও কিন্তু সংঘর্ষ হবে না। তার মানে এখানে সংঘর্ষ হওয়ার শর্তটা কি, এই কেসে সংঘর্ষ হওয়ার শর্তটা হচ্ছে 1 নাম্বার একই সময়ে, 2 নাম্বার একই উলম্ব উচ্চতায় বস্তু দুটিকে আসতে হবে, একই সময়ে একই উলম্ব উচ্চতায় বস্তু দুটিকে আসতে হবে, তাহলেই কিন্তু এদের মধ্যে সংঘর্ষ হবে, আদারওয়াইজ সংঘর্ষ হবে না। বোঝা গেল? তো এই টাইপের একটা প্রবলেম দিতে পারে, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আমি হয়তো তোমাদের হোমওয়ার্কে দিব, আর যদি হোমওয়ার্কে না দিতে পারে তাহলে আগামী ক্লাসে আমি করাই দিব তোমাদের। আর প্রাস মোটামুটি এই পর্যন্তই, প্রাস শেষ, আমাদের এই চ্যাপ্টারটাও বেসিক্যালি শেষ। সো আগামী ক্লাসটা থাকবে মেনলি সলভ ক্লাস। তো আমি তোমাদেরকে অনেকগুলো প্রবলেমই দিব, এর মধ্যে যেগুলো তোমরা পারবা না ওগুলো আমি সলভ করে দিব, বা তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের পরে যেগুলো পারবা না ওগুলো সলভ করে দিব। আগামী ক্লাসে ছোট্ট একটা অংশ দেখাবো, এই চ্যাপ্টারের শেষের দিকে বৃত্তাকার গতি, বৃত্তীয় গতি নামে একটা খুব ছোট্ট অংশ দেওয়া আছে, এটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে পড়াইতে। সো এটা পড়াই শেষ করে দিব, বাকিটুকু হচ্ছে সলভ ক্লাস, তোমাদের প্রবলেমগুলো সলভ করব। এই টাইপেরও একটা প্রবলেম আমি হয়তো দিব, যদি আজকে আমি না দিই হোমওয়ার্ক তাহলে আগামী ক্লাসে আমি হয়তো করাই দিব। আর এই বেসিক্যালি প্রাস থেকে প্রশ্ন আসলে এইগুলো আসবে, যে গোল হবে কিনা, এটাকে ক্যাচ ধরতে পারবে কিনা, তারপর এই টাইপের প্রবলেম দিয়ে দিতে পারে, এরকম একটা দেয়ালকে আঘাত করতে পারবে কিনা, বা দেয়ালের উপর দিয়ে চলে যাবে কিনা। সো এইটাই সবগুলো আমরা হচ্ছে পাশ থেকে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সবগুলো আমরা বের করছি। আচ্ছা, আনুষা ইসলাম, ওর একটা প্রশ্ন হচ্ছে উলম্ব সরণের সূত্র থেকে কি ইউ এর মান নির্ণয় করা যাবে? কোনটার জন্য যেন করছে, এটার জন্য না? উলম্ব সরণের সূত্র থেকে কি ইউর মান নির্ণয় করা যাবে কিনা? যাবে না। কেন যাবে না? এইটার বেলায় এই কেসের জন্য দেখো, ইউ ওয়াই সমান সমান উলম্ব সরণ সমান সমান হাফ জিটি স্কোয়ার, এখানে ওয়াই এর মানটা আসলে জিরো হয়ে যায়।
তুমি কেন জিরো হয় এটা যদি একটু বুঝতে চাও, দেখো আমি বুঝাই। তো এই বরাবর কিন্তু ছুঁড়ে মারছে, তাহলে এই বরাবর আছে হচ্ছে ইউ, এই বরাবর ছুঁড়ে মারছে, এবং উলম্ব মানে হচ্ছে এই দিকে নিচের দিকে, তাহলে মাঝখানে কোণটুকু কত, 90 ডিগ্রি। তাহলে এই যে ব্যাগটাকে যদি তুমি ইউ ধরো, এই বরাবর ব্যাগের উপাংশ কত, ইউ কজ 90। তো ইউ কজ 90 মানে কত, কজ 90 ফেলে কত, জিরো। তার মানে এই বরাবর ইউর মান কত, জিরো। তার মানে এই দিকে যদি একটা বস্তু চলে, তাহলে এই বরাবর উলম্ব বরাবর ওর আসলে কোনো মান থাকে না, উলম্ব বরাবর ওর ব্যাগের মানটা শূন্য হয়ে যায়। এটার বেলায় বস্তুটা শুধু সামনে আগায়া যায়, এই বরাবর কিন্তু কোনো ব্যাগ থাকে না। ও পরন্ত বস্তুর যে অভিকর্ষ ত্বরণ জি, জি এর জন্য বস্তুটা নিচে পড়ে যায়, এই বরাবর কিন্তু কোনো ব্যাগ কাজ করে না। তো এই উলম্ব সরণ থেকে ইউটা বের করা যাবে না, কারণ এখানে উলম্ব ইউর মান আসলে শূন্য। এইটা থেকেই করা লাগবে, যেভাবে দেখাইলাম ওইভাবে করা লাগবে। বুঝা গেল? আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি থাকে করতে পারো, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব। অনেকগুলো প্রবলেম কিন্তু দেখাইছি। এই ক্লাসের ক্লাস নোট এবং হোমওয়ার্ক রাতের সন্ধ্যার দিকে পেয়ে যাবা। আর তোমরা প্র্যাকটিস করবা, অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর নেক্সট ক্লাসের আগে তোমরা কিন্তু একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে, করে আমাকে প্রবলেমগুলো দেখাবা, যে প্রবলেমগুলো হয় নেক্সট ক্লাসে সলভ করে দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।